কথাগুলো হয়তো খানিকটা কেঠো মনে হবে, খানিকটা ব্যাকরণের কথা, আর আমি এগুলো লিখেওছি। অনেকে হয়তো দেখেছেন আমার দেশ থেকে বাংলা বলো বলে একটা বই আছে, যেটা অনেক দিন আগে আনন্দ মেলায় বেরিয়েছিল নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সম্পাদনায়। বাংলা বলতে কেন আমরা কি উচ্চারণ করি এগুলো নিয়ে খানিকটা আলোচনা বাচ্চাদের মতো করি। এটা বাচ্চাদের বই মূলত, যে কিভাবে, কেন, কখন কি উচ্চারণ করতে হবে। আরেকটা বই হয়েছে সম্প্রতি, বাংলা উচ্চারণ অভিধান, সেটা ওই কারিগর বলে একটি প্রকাশক তাদের বার করেছে। নিজের বইয়ের বিজ্ঞাপন দিলাম এই কারণে, একটু নির্লজ্জভাবে। তার কারণ হচ্ছে অন্য কোনো লেখা নেই অন্যত্র, ফলে আমাদের ছেলে মেয়েরা বা এই বইগুলো দেখলে খানিকটা সহায়তা পাবে। এখন খুব সংক্ষেপে কেন উচ্চারণের কথা বলতে হবে। সবাই তো আমরা বাঙালি, বাংলা ভাষা মানে যে ভাষাটা আপনারা বলছি, এটাকে বলে মান্য চলিত বাংলা বা প্রমিত বাংলা। বাংলাদেশে বলে প্রমিত বাংলা। মান্য চলিত বাংলা সবাই বলছি না, সবাই বলছি না, কারণ জেলায় জেলায় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ধরে অজস্র জেলা, বাংলাদেশে এখন 64টি জেলা, জেলায় জেলায় উচ্চারণের তফাৎ হয়, সেটা আপনারা জানেন। আমি যাব না, ঢাকায় বলবে আমি যাবো না, চট্টগ্রামে বলবে আই নো যাইম, কেমন এরকম হবে। কারণেই ওই জেলা থেকে যারা উঠে আসবে, হ্যাঁ, স্কুলে গেলে এই প্রমিত উচ্চারণ তারা আস্তে আস্তে শিখবে। কারণ স্কুলে ঢুকলেই যে লেখা তারা পড়বে সেটা প্রমিত বাংলায় লেখা, আর মাস্টার মশাইরা অনেক সময় প্রমিত উচ্চারণ করতে পারবেন, মান্য উচ্চারণ করতে পারবেন। সবসময় কিন্তু নয়, অনেক মাস্টার মশাই মান্য উচ্চারণ জানেন না। জেলা সে পুরুলিয়া হোক, চট্টগ্রাম হোক, বরিশাল হোক, তারা হয়তো তার গ্রামের ভাষাতেই কথা বলবেন। সেই ভাষাটা ভালো, সেই ভাষাটার আপত্তি করার কিচ্ছু নেই, কিন্তু যারা গান গাইবে, যারা আবৃত্তি করবে, তাদের এই প্রমিত উচ্চারণটা শিখতেই হবে। লেখাপড়া যারা করেননি, নিরক্ষর মানুষ, নিরক্ষররা কিন্তু অশিক্ষিত নয়, অশিক্ষিত অন্য লোক, সেটা ডিগ্রিধারীরাও অশিক্ষিত হতে পারে। নিরক্ষর মানুষেরা হয়তো এই উচ্চারণটা জানবেন না, কিন্তু তিনি থিয়েটার করতে পারেন, তিনি আবৃত্তি করতে পারেন, তিনি গান গাইতে পারেন। তখন তাকে প্রমিত উচ্চারণ, পল্লীগীতি ছাড়, এই রবীন্দ্রসঙ্গীত বা আধুনিক বাংলা গান বা নজরুলের গান, এগুলো গাইতে হলে একটা প্রমিত উচ্চারণ শিখতে হবে। এই জন্যেই এটা আপনারা যারা বিভিন্ন গানের স্কুলে গান শিখতে যান বা আবৃত্তির স্কুলে আবৃত্তি শিখতে যান বা নাটক শিখতে যান, তারা মাস্টারমশাইরা শিখিয়ে দেন একভাবে না একভাবে। তারা ধমকে ধামকে বলেন এটা করো, এটা নয়, হয়তো সবসময় ব্যাখ্যা করেন না। আমি একটু ব্যাখ্যা করার দিকে যাব। যখনই মনে হবে যে মানে আমি বোঝাতে পারছি না, আমাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করবেন। তো এই যে আমাদের বর্ণমালা, আমরা সবাই যেটা জানি, এই বর্ণমালাগুলো কিন্তু আমরা সব উচ্চারণ করি না, কারণ এটা সংস্কৃত থেকে বর্ণমালাটা আমরা নিয়েছি, তার বাংলা চেহারা দিয়েছি, এটা ঠিক। বাংলা চেহারাটা অসমীয়ারা ব্যবহার করে, মণিপুরীরা এক সময় ব্যবহার করতেন, এখন আর করেন না। কিন্তু এই যে বর্ণমালাটা চমৎকার বর্ণমালা, পৃথিবীতে এরকম কোথাও নেই। এই স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ ভাগ পৃথিবীর আর কোনো বর্ণমালায় নেই।
আমাদের সংস্কৃত পণ্ডিতেরা অসাধারণ সৃষ্টি করেছিলেন, ধ্বনি ব্যাপারটা বুঝে, কোথায় কি উচ্চারণ হয় সেটা বুঝে এটা পৃথিবীতে অনন্য বর্ণমালা সৃষ্টি করেছেন, যার থেকে ইউরোপের ফোনেটিক্স শাস্ত্রটা ওরা তৈরি করেছে সংস্কৃতের বর্ণমালা দেখে। ফলে এটা নিয়ে আমাদের গর্ব করার ব্যাপার আছে। কিন্তু সংস্কৃত থেকে তো আমাদের ভাষাটা অনেক বদলে গেছে। 2000-2500 বছর আমাদের ভাষাটা বদলেছে। তার ফলে আমরা এই বর্ণমালা, যাই বর্ণ থাক, আমরা সব উচ্চারণ করি না, মুখের কথায় উচ্চারণ করি না। যেমন এই যে 11টা বা 12টা স্বরবর্ণ আছে, আমরা বাঙালিরা প্রমিত বাংলায় 11টা 12টা স্বরবর্ণ উচ্চারণ করি না। কি হচ্ছে উচ্চারণ করি না? আমরা মুখের কথায় মোট 7টা স্বরবর্ণ উচ্চারণ করি। 7টা, 11টার জায়গায় 7টা। ওকে আমরা স্বরবর্ণই বলি না, ওগুলো হচ্ছে যুক্তস্বর, দুটো স্বর। ফলে ওইটাকে ছেড়ে দিলেও আমরা মোট 7টা স্বরবর্ণ উচ্চারণ করি। সেগুলো কি? স্বরধ্বনি আমরা বলি। আমরা এখন ব্যাকরণে ভাগ করে দিয়েছি, এগুলো স্বরধ্বনি, আর এগুলো লেখাগুলো হচ্ছে স্বরবর্ণ। স্বরধ্বনি আমরা কি উচ্চারণ করি? অ, আ, ই, উ, এ, ও, এ। অ, আ, ই, উ, এ, ও, এ। এই 7টা স্বরধ্বনি সত্যি সত্যি মুখের বাংলা বিশ্লেষণ করে ভাষাবিজ্ঞানের দেখিয়েছেন যে এই 7টা মাত্র স্বরধ্বনি আমাদের মুখে উচ্চারণ করে। আর সংস্কৃতের মতো দীর্ঘ স্বর আমাদের নেই। ই দীর্ঘ, ঈশ্বর আমরা ছোট্ট করে ই বলি, ইতি, তাতে আমরা হর্ষই দিয়ে, আমাদের দীর্ঘ স্বর নেই। কিন্তু আমি এখানে যে রবীন্দ্রসঙ্গীতে কখনো কখনো দীর্ঘ উচ্চারণ আছে। এই কালকেই শুনলাম একটা স্কুলের 75 বছরের মেয়েরা গাইল, বিশ্বজগত মণিভূষণ, এটাকে ভূষণ দীর্ঘ করে টানতে হবে, সেটা তারা টানল না। কোথাও গিয়ে একটা তারা মিলিয়ে দিল তালের সঙ্গে, কিন্তু মণিভূষণ বেষ্টিত চরণে, এই রবীন্দ্রসঙ্গীতে কখনো কখনো আছে। সংস্কৃত প্রধান যে গানের কথাগুলো, তাতে কখনো কখনো জনগণ মন অধিনায়ক যখন বলতে হবে দীর্ঘ উচ্চারণ আছে, কিন্তু সব গানে নেই। বাউলঙ্গের গানগুলোতে নেই, সহজ ভাষার গানগুলোকে নেই। এটাও নিজের কথা একটু বলতে হচ্ছে, যে লিখেছে রবীন্দ্রসঙ্গীতে ভাষা শৈলী বলে একটা দীর্ঘ প্রবন্ধ আছে। আমার গদ্যরীতি পদ্যরীতি বলে একটা বই আছে, সেটা একটু টেকনিক্যাল বই, কিন্তু তাতে এই তফাৎগুলো, কত রকমের শৈলী আছে রবীন্দ্রসঙ্গীতে। এই বাউল গানের একদম কথ্য শৈলী থেকে আবার হয়তো ওই রকম আনন্দলোকে মঙ্গলালোকে মতো সংস্কৃত প্রধান শৈলী, এই নানা রকম গ্রেডেশন আছে, সেটার মধ্যে যাচ্ছি না। তো এই 7টা স্বরধ্বনি পরিষ্কার আমাদের উচ্চারণ করতে হবে। অটা যেন কখনো ও না হয়ে যায়, আটা যেন পরিষ্কার হয়। আমি কিরকম আটা অনেকের পরিষ্কার হয় না, কিরকম আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, এই যে ছোট হয়ে গেল আটা, তখনই আপনার সত্যি সত্যি বাংলাটা আর বাংলা রইল না, আপনার ভাষাটা আর ভাষা রইল না। ফলে পরিষ্কার করে উচ্চারণ করতে হবে যে অ, আ, ই, উ, এ, ও, এ। এইগুলোদের ঠোঁট সবসময়, ঠোঁটের শেপ আলাদা হয়ে যাচ্ছে, ঠোঁটের শেপ আলাদা হচ্ছে। আরও একটা ব্যাপার হচ্ছে, ভেতরে জিভটা একটা কাণ্ড করছে, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না খুব একটা। ইর বেলায় জিভ এগিয়ে যায়, ওপরে ওঠে, উর বেলায় জিভটা পিছিয়ে যায়, কেমন ওপরে ওঠে। এর মধ্যে আমি যাচ্ছি না, এগুলো আছে, লেখা আছে, কিন্তু এই ভেতরের জিভ আর এক কাজ করে, ঠোঁট আরেক কাজ করে। এই দুয়ের কোঅর্ডিনেশনে, দুয়ের মিলনে স্বরধ্বনি আমরা উচ্চারণ করি। শুধু স্বরধ্বনি কেন হয়? কখনো মুখের রাস্তা বন্ধ হয় না, মুখের রাস্তাটা পরিষ্কার খোলা থাকে।
মস্তিষ্কের কি কাজ কারবার আছে তো। মস্তিষ্কের এই বাঁ কানের সামনের দিকে একটা এলাকা বলে ব্রোকার এলাকা, ব্রোকার এরিয়া। সে যখন শোনে, কানে যখন শোনে, কানের ভেতরে গিয়ে আওয়াজটা একটু প্রথমে কাঁপে, যেটা কানের পর্দাটা কাঁপছে, কাঁপার সঙ্গে সঙ্গে ভেতরটা একটা ডিমের মতো ব্যাপার আছে, তাতে তরল জিনিস থাকে। এই কাঁপুনির সঙ্গে সঙ্গে সেটা আরও কাঁপছে, তরল জিনিসটা কাঁপতে কাঁপতে ইলেকট্রিক পালস তৈরি হচ্ছে। সেটা আমার পেছনের একটা এলাকার বলে ডাক্তার ভের্নিক বলে একজন জার্মান ডাক্তার, মানে ভের্নিক্স এরিয়া বলে, সে এলাকায় ইলেকট্রিক পালস পৌঁছে দিচ্ছে। তুমি শুনছো এই কথার এই অর্থ হচ্ছে এই। বুঝলাম, আমি শুনলাম, তখন আমার একটা কিছু বলতে ইচ্ছে হলো। তখন ভের্নিকের এলাকা থেকে ব্রোকার এলাকায় হুকুম গেল, এবার তুমি কিছু বলো। ব্রোকার এলাকা থেকে মস্তিষ্কে হুকুম গেল, এই জিভ তুই এইভাবে নড়, এই ঠোঁট তুই এইভাবে নড়। আর ফুসফুস থেকে তো হাওয়াটা আসছে, ফুসফুস থেকে এইখানে যে দুটো পর্দা আছে, যে অ্যাডামস অ্যাপল যাকে বলে, কেমন কণ্ঠা বলি আমরা, এই পর্দা দুটো কাঁপতে শুরু করলো মানেই শুনতে পাচ্ছে। যদি না কাঁপে শুনবেন না, কোনো নেই, আওয়াজ নেই, এমনি বাতাসের আওয়াজ আছে। আবার গলাটা একদম যদি আমি পর্দা দুটো চেপে দিই, ওই রকম একটা আওয়াজ হবে। পর্দা দুটো একটা দরজা মতো এই 30 ডিগ্রি খুললে হাওয়া চললে এই কথার আওয়াজটা হবে। আর তার উপরে জিভ, ঠোঁট, নাক এরা সব কারিগরি করবে, তাতে আমাদের কথার আওয়াজগুলো বেরোবে। সরল ধ্বনি হচ্ছে ওই সাপটা, পরিষ্কার করে বলতে হবে। সেই যে আমাদের কখনো কখনো জেলায় উচ্চারণের তফাৎ হয়, তখন বলতে আমরা বলে ফেলি। যেমন আমি যেমন ঢাকার বাঙাল, আমাকে ম্যাগ, কেমন ত্যাজ এরকম বলতে হয়। সেইটি বলতে আমাকে ঠিক জায়গায় বলতে হবে, ঠিক জায়গায় বলতে হবে। আর এরও গণ্ডগোল আছে, আমি তার মধ্যে যাবো না। নিয়ম আছে, কোটায় হবে, তার গোটা 6 নিয়ম আছে। এই নিয়মগুলো ওই বইপত্রে পাবেন, আমি তার মধ্যে যাচ্ছি না। ঘট কেন হয়, ঘটি কেন হয়ে যাচ্ছে, এই নিয়ম আছে, একদম পরিষ্কার নিয়ম আছে। কিন্তু নিয়ম আছে, খালি ব্যাপারটা অনেক জটিল হয়ে যায়, ওইটাতে যাচ্ছে। কারণ আমরা সবাই জানি মোটামুটি এখন যারা এখানে আছে। তো ব্যঞ্জনের বেলাও, ব্যঞ্জনও আমাদের বর্ণমালা অসাধারণ সাজানো হয়। এটা পৃথিবীর আর কোনো রোমান বর্ণমালায় নেই, আরবি বর্ণমালায় নেই। চীন জাপান তো অন্য রকমের বর্ণমালা, কিন্তু যারা এই রোমান এবং আরবি এই দুটোই হচ্ছে, আরবিটা হচ্ছে প্রাচীন বর্ণমালা, ওই মধ্যপ্রাচ্য থেকেই এসছে, মিশর থেকেই এসছে। ইরাক আর মিশর থেকে আমাদের লেখার ব্যাপারটা এসছে। তা সত্ত্বেও সংস্কৃত পণ্ডিতেরা একটা অদ্ভুত ধরনের বিজ্ঞানসম্মতভাবে সাজিয়েছে। ব্যঞ্জনে আওয়াজটা তো ভেতর থেকে আসছে, সেজন্য পেছন থেকে শুরু। আলজিবের গোড়া এলাচ, পেছন থেকে শুরু আওয়াজ। ক খ গ ঘ ঙ, ক খ গ ঘ ঙ ঙ। এই ঙটা আমরা যারা পূর্ববঙ্গে, তারা সময় তার সঙ্গে একটা গ লাগিয়ে ফেলি। বাঙালি, কেমন ভাঙ্গা, এরকম আমরা বলি। সেই গটা যাতে না লাগে সেটা আমাদের দেখতে হবে। যেখানে গ লাগবে সেখানে লাগবে রঙ্গ, বঙ্গ, সঙ্গে, সেখানে গ লাগাতেই হবে, কিন্তু বাঙালিতে লাগালে চলবে না। শুধু বাঙালি আলতো করে লাগাতে হবে। চ ছ জ ছ, ইয়োটার উচ্চারণ নেই আমাদের বাংলায়। চ ছ জ ছ আছে, কিন্তু এই চ ছ জ ঝর ব্যাপারে আমাদের পূর্ববঙ্গের লোকেদের সমস্যা আছে। স স জ ঝ আমরা বলি, ফলে এই মান্য উচ্চারণটা তাদেরও শিখতে হয়। কেমন ট ঠ ড ঢর ব্যাপারেও সমস্যা আছে। অনেক সময় ইংরেজি টি
ডি এরকম একটা এসে যায়, এগুলো আমাদেরটা জিভটা উল্টে যায়, জিভটা উল্টে গিয়ে মূর্ধা বলে একটা জায়গা, ওপরের তালুর সবচেয়ে ওপরের জায়গা, উল্টে গিয়ে এইভাবে ঠোক করে দেয় আমাদের ট ঠ। তো ইংরেজি টি ডি ওইভাবে জিভটা উল্টে যায় না, কিন্তু বাঙালিরা মোটামুটিভাবে ট ঠ ড ঠ উচ্চারণ করতে পারেন, সেটা নিয়ে আমি বেশি বলবো না। ত থ দ থ ন আমাদের আছে, এই পাঁচটা ধ্বনি আছে, প ফ ব ভ ম যেমন আছে, কিন্তু ফ আর ভয়ের বেলায় আমি একটু আপনাদের সাবধান করে দিই। ফটা অনেকের ইংরেজি এফ এর উচ্চারণ এসে যায়, ফুল, ফুল বলতে গিয়ে ফুল বলে, ভি, এইগুলোর তফাৎ কথা, ইংরেজি এফ আর ইংরেজি ভির সঙ্গে আমাদের তফাৎ কথা, তফাৎটা হলো এই তফাৎ, আমি বলছি তফাৎ, অনেকে বলেন তফাৎ, এই দুটো আমাদের ফ আর ভ ঠোঁট দুটো সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়ে জোরে ধাক্কা দিয়ে বাতাস বার করে, ঠোঁট দুটো বন্ধ করতেই হবে। ইংরেজি এফ আর ভির বেলায় ঠোঁট দুটো বন্ধ হয় না, ঠোঁটের সঙ্গে দাঁত, উপরের পাটির দাঁত লাগে নিচের ঠোঁটের সঙ্গে, একটুখানি হাওয়া, এক চিলতে হাওয়া ওই ফাঁক দিয়ে বেরোয়, এফ এফ ভি ভি ভি। ফলে কিন্তু আমাদের বাঙালি ছেলেমেয়েরা অনেক সময় ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে, ফলে তাদের এফ আর ভির উচ্চারণ অনেক সময় এসে যায়, ভালো না বলে হয়তো ভালো বলে, এটাও কম, কিন্তু এফ এর গন্ডগোলটা খুবই হয়। এটা ওষ্ঠ বর্ণ, প প ব ভ ম, ওষ্ঠ ধ্বনি, ওষ্ঠ ধ্বনি, কিন্তু ঠোঁট বন্ধ হতে হবে। এই যে যেগুলোকে আমরা স্পর্শ ধ্বনি বলি, স্পৃষ্ট ধ্বনি, স্টপ, এই স্টপ কথাটা মনে রাখতে হবে। স্টপ মানে হচ্ছে গলায় থেকে ঠোঁট পর্যন্ত বেরোতে কোথাও না কোথাও পুরো বন্ধ করতেই হবে, বাকিগুলো স্টপ নয়, কোনোটা ফ্রিকেটিভ, কোনোটা কিন্তু এই স্টপ ক থেকে ম পর্যন্ত সবগুলোতে ঠোঁট বন্ধ করতেই হবে। ক ঠোঁট বন্ধ করছি না, কিন্তু গলা বন্ধ করছি, ক খ গ ঘ ন, এই আলজিবের কাছে গলা বন্ধ করছি। চটা একটু জটিল, চ ছ জ ঝ, এটাকে বলে ঘৃষ্ট, ঘষে বন্ধ হবে, ঘষে বেরোবে। চটা খানিকটা ত আর তালব্যস্য একসঙ্গে মিশে, চ ছ জ ঝ, ইয়টা আমরা উচ্চারণ করি না, ইয় নিয়ে মাথা ঘামাতেই হবে। ট ঠ ড ঢ সামনে এলো, মূর্ধাতে লাগছে, মূর্ধাতে বন্ধ হচ্ছে, ট মানে আটকে যাচ্ছে, পুরো আটকাতে হবে। ত থ দ থ না, এখানেও আটকে যাচ্ছে, প পর্যন্ত আটকে গেল, প ফ ব ভ ম পর্যন্ত আটকে গেল, গলা থেকে ঠোঁট পর্যন্ত আটকে গেল। মাঝখানে কি খেয়াল রাখতে হবে? মাঝখানে খেয়াল রাখতে হবে যে ওই যে যেগুলো বেশি ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়, মহাপ্রাণ ধ্বনি বলি আমরা, অল্পপ্রাণ মহাপ্রাণ। অল্পপ্রাণ হচ্ছে 1 আর 3 নম্বর, ক চ ট ত প, বেশি ধাক্কা দিচ্ছি না, কিন্তু খ ছ ঠ থ ফ এগুলোতে বেশি ধাক্কা দিচ্ছে, মহাপ্রাণ। তেমনি গ জ ড দ ব এগুলোতে বেশি ধাক্কা দিচ্ছি না, কিন্তু ঘ ঝ ঢ ঢ ভ আটকাতে হবে, জোরে আটকাতে হবে, আস্তে আটকাতে হবে, এই হচ্ছে উচ্চারণ। এগুলো আপনারা জানেন না তো নয়, আপনাদের এই উচ্চারণগুলো হয়, ভুল হবার কথা নয়, কিন্তু অনেকে ওই জেলা থেকে আসে, তাদের এগুলো শিখতে হয়। এমন সহের ব্যাপারটা, অনেকে সহের দোষ আছে, শ্যামবাজারের শশীবাবু সকালবেলায় 7 পয়সা শশা কিনে সশরীরে সাইকেল চলে সার্কে চলে গেলেন। আবার কারো শয়ের দোষ আছে, সুটকেশ, সুটকেশ সিনেমা, সাইকেলে চড়ে সংসার করে সিনেমা দেখতে গেলাম, এটার যার আছে এটার একটা প্রতিবিধান আছে, এটা সারানো যায়,
কিভাবে? যার শয়ের দোষ আছে, সুটকেস বলেন, এই স বলতে শুরু করবেন, স স বলতে শুরু, জিভটা এগিয়ে দেবেন, তাহলে দেখুন অন্যরকম একটা আওয়াজ হচ্ছে, সে আওয়াজটা বাচ্চাদের নিয়ে, সেটা আমি ছেড়ে দিলাম। কিন্তু যেখানে স বলছেন, জিভটা একটু এগিয়ে দেবেন, স উঠে যাবে। আবার যার শয়ের দোষ আছে, তিনি স দিয়ে শুরু করুন, পিছিয়ে নিন জিভটা, যাবে তালব্যস্বর হয়ে যাবে, পিছিয়ে দিলে তালব্যস্বর হয়ে যাবে। এটা একটু প্র্যাকটিস করার ব্যাপার, প্র্যাকটিস নয়, প্র্যাকটিস করার ব্যাপার। কাজে এই প্র্যাকটিস করলে এই স আর শয়ের দোষ সেরে যাবে। র র র র, এটা একটু জানলেই হবে। র যেটা সাধারণ র, বয়সন্য র, সেটা জিভটা এই দাঁতের পেছনে লাগে। র র র, রবি, রি গাটা রি রি করছে, রবি এই দাঁতের পেছনে লাগছে, জিভের ডগাটা। র, ডয়বিন্দু র, বাড়ি, গাড়ি, শাড়ি, সেটা আরেকটু উপরে উল্টে গিয়ে ঠক্কর মারছে, বাড়ি, রে, দেখবেন জিভটা উল্টে যাচ্ছে। আয়নার সামনে মুখ নিয়ে দেখে যে জিভটা উল্টে যাচ্ছে। ট ঠ যেভাবে বলি সেইভাবেই আমরা বলছি, কিন্তু এটা জিভটা একবার ঠক্কর মেরে সরে যাচ্ছে, টয়ের বেলায় আটকে দিচ্ছে। র, আবার র, সেটাতে জোরে ধাক্কা দিচ্ছে। তিনটে র র র র, এইভাবে তিনটে প্র্যাকটিস করলেই এটা হয়ে যাবে, এটা অসুবিধে কিছু নেই। হয়ের উচ্চারণটাও জোর করে করতে হবে, মহাপ্রাণ থেকে হয়ের উচ্চারণটা জোর করে করতে হবে। এই একলা যে ধ্বনিগুলো, সেগুলো নিয়ে আমি মোটামুটি বললাম, কিছু ছেড়ে গিয়ে থাকলে আপনারা মনে করিয়ে দেবেন। এখন আমি বলছি যুক্ত ব্যঞ্জনের কিছু উচ্চারণ। এটা জেলার ব্যাপার নয়, এটা হচ্ছে অনেকে ভুল ধারণা থেকে, যেমন সৈন্য দৈন্য জফলা, অনেকেই বলে সৈন্য দৈন্য। এই যে এই জফলাটা ব্যঞ্জনটা ডবল হয়ে যায়, ফলে গদ্য গদ্য পদ্য দুটো দ, বস্য দুটো তালব্য। এই জফলা কিন্তু ওই সৈন্য দৈন্য অনেকে কথায় শুনি, আবৃত্তিতেও আমি শুনেছি, কখনো কখনো কারেকশন করে দিতে হয়। এইটা মনে রাখবে যে জফলা ডবল করে দেয়, মফলা ডবল করে দেয়, আত্মা ডবল করে দেয়, আগের ব্যঞ্জনটাকে ডবল করে দেয়, মফলার উচ্চারণ। বফলাও এরকম ডবল করে দেয়। বিশ্ব কেমন এই নিঃস্ব, বিশ্ব, অদৃশ্য, জফলা হলো এরকম। বফলা, মফলা আর জফলা, এটা ব্যঞ্জনটাকে ডবল করে দেয়। ফলা রফলা নিয়ে একটু বলে দিন। রিফলাটা, রিফলা আমরা বলি বটে, কিন্তু এটা রবীন্দ্রনাথ করে গেছে, সাধারণ লোকের মুখে ভাষায় কিন্তু তফাৎটা নেই। প্রকৃতি, বিকৃতি, আলতো করে, কিন্তু বিকৃত মানে বিক্রি হয়ে গেছে। বিক্রি রফলা হলেই ওই আগের ব্যঞ্জনটা ডবল হয়ে যাবে। বিক্রি, অমৃত, অমৃত, এই আলতো করে ময় পরে র আসবে, রিক আর যেখানেই থাকবে। কিন্তু পৃথিবী, পৃথিবী, কিন্তু বিপ্র, বিপ্র যখনই বলছি পটা ডবল হয়েছে, বিপ্র, এরকম সিলেবল ভেঙে ভেঙে দেখানো যায়। বিপ্র, পয়সন্ত্র আর পয়রফলা ওকার। তো এইরকম রফলাতে আগের ব্যঞ্জনটা মাঝখানে থাকলে, গড়ে থাকলে না। প্রথম আর পৃথিবী একই রকম, কিন্তু যেই মাঝখানে বা শেষে থাকলো তখনই রফলাটা ডবল হয়ে যাবে। এবং এই মৃত, মৃত আমি বলছি, আম্র,
ময়ূরফলা, আম্র। ফলে এইগুলো মনে রাখতে হবে, রিকার এবং রফলা। আর তোর যদি আরো কিছু মনে থাকে। আর রবীন্দ্রনাথের টেক্সটে অনেক সময় কিছু কিছু সংশয় তৈরি হয়। ওই যে মন চেয়ে রয় মনে মনে, হ্যারে মাধুরী হবে, হেরে মাধুরী হবে। এখন সেটা জন্যে স্বরলিপি, বন্যা বলবেন, স্বরলিপি হচ্ছে আমাদের একমাত্র মানে প্রামাণিক জিনিস। স্বরলিপিতে আছে, স্বরলিপিতে একটা আপনাদের দেখবেন দেখানো আছে এই একারের ওপর একটা মাত্রা দিয়ে, মাত্রাওয়ালা একার দিয়ে স্বরলিপিতে এক দেখানো আছে। এরকম স্বরলিপিতে কোনটা হ্যারে হবে কোনটা হেরে হবে এইরকম কিছু কিছু দেখানো আছে। স্বরলিপিতে ভুল নেই তা নয়, হয়তো কখনো কখনো আবার এক এক গুরুর এক এক রকম শেখানো, ফলে পুরনো গুরু। কিন্তু আমাদের কাছে এখন প্রাচীন গুরুরা শান্তিদেব ঘোষ, শৈলজারঞ্জন মজুমদার, ওই দুটোই আমাদের কাছে মান্য, দুটোই মান্য। কারণ জানি রবীন্দ্রনাথই হয়তো এক সময় দুরকমভাবে শিখিয়েছেন, রবীন্দ্রনাথই এরকম করেছেন, ফলে পুরনো গুরুদের আমরা মান্য করবো। কিন্তু স্বরলিপি আপনাদের এখনো পর্যন্ত গুরুমুখী বিদ্যা সত্যি তাই, কিন্তু তবু স্বরলিপি আপনাদের কাছে এখন মান্য হবে এবং স্বরলিপির ওই চিহ্নগুলো পড়ে নিতে হবে, চিহ্নগুলো বুঝে নিতে হবে। এই আর কি আমার কথা এইখানে শেষ।